নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। খোকাবাবু প্রতিটা সভায় নিয়ম করে বলে যাচ্ছেন, চ্যালেঞ্জ করছেন বিজেপি 50-এর নিচে থাকবে। খোকাবাবু ওর দিদিমণির মতোই অসত্য ভাষণে পিএইচডি করেছেন তো। দেখুন, আপনি নিরাপত্তা বুহে থাকবেন, কোম্পানি চালার মতো দল চালাবেন, আইপ্যাক নামক একটি সংস্থাকে রাজনৈতিক কর্মসূচি আউটসোর্স করে দেবেন, তারা মন জোগানো রিপোর্ট দেবে, সেই রিপোর্টকে ভিত্তি করে আপনি যদি বলেন বিজেপি 50-এর নিচে নেমে যাবেন, তাহলে আপনার রাজনৈতিক পরিপক্কতা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ প্রশ্ন তুলবেন। আসলে খোকা তো অনর্জিত সম্পদকে পুঁজি করে লাফালাফি করে, র্যাম্পে হাঁটে, হেলিকপ্টারে ওঠে, বৈভবে রাস পালন করে, ধরাকে সরা জ্ঞান করে, সবই অনর্জিত। নিজের যোগ্যতায় ফুটো করি জোগাড় করার ক্ষমতা নেই। দিদিমণি মুখ্যমন্ত্রী, তার ভাইপো এয়ার অ্যাপারেন্ট, সেই সুযোগকে কাজে লাগিয়ে খোকাবাবু প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালানি বাংলায় ক্যামাক স্ট্রিট থেকে। যাই হোক, খোকাবাবুর এই ভবিষ্যৎবাণী কিন্তু মিলবে না। কয়েকদিন আগে ম্যাট্রিজ একটা সমীক্ষা করেছে, সম্ভবত এবিপি নিউজেও সেটা দেখানো হয়েছে। কি বলছে তারা? ম্যাট্রিজ বলছে তৃণমূল পেতে পারে 43% ভোট, বিজেপি পেতে পারে 41% ভোট, তৃণমূল 140 থেকে 160, বিজেপি 130 থেকে 150, আদার্স ওই 15-16টা, এবং আদার্সের ভোট হয়তো 17-18%, মানে 43 আর 41 ওই 18% ধরো। আর কি বলছে ওই সমীক্ষা? উত্তরবঙ্গে বিজেপি খুবই ভালো ফল করবে, তাদের পার্সেন্টেজ অফ ভোট 43%, তৃণমূলের 40। দক্ষিণবঙ্গ, সেখানে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর আছে, সেখানে 183টা আসনের মধ্যে সেখানেও জোর টক্কর। তৃণমূল নাকি 95 থেকে 100 আর বিজেপি 75 থেকে 80। সেখানে তৃণমূল 43%, বিজেপি 37%। ওখানে কিন্তু মুর্শিদাবাদ, দক্ষিণ 24 ধরা আছে, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলো ধরা আছে। এবার রাঢ়বঙ্গ, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান মিলিয়ে বাকি যে কটা আসন আছে, সম্ভবত 57টা আসন। সেই 57টা আসনে তৃণমূল একটু স্লাইট অ্যাডভান্টেজ থাকলেও ওখানে বীরভূমও পড়ছে। ওখানে কিন্তু ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী তৃণমূল 43, বিজেপি 42% ভোট পেতে পারে। তাহলে ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী বিজেপি কোনো অবস্থাতেই 130-এর নিচে নামছে না, আর তৃণমূল কোনো অবস্থাতেই 160-এর বেশি উঠছে না। তাহলে বিজেপির ক্ষেত্রে 130-এর হচ্ছে ন্যূনতম, তার নিচে নামছে না ওদের সমীক্ষা অনুযায়ী, আর তৃণমূলের ক্ষেত্রে 160-এর বেশি উঠছে না। ধরুন এই সমীক্ষা অক্ষরে অক্ষরে মিলে গেল। ধরুন বিজেপি পেল 140, তৃণমূল পেল 150, আদার্স 4, বা ধরুন তৃণমূল পেল 150, বিজেপি 135, আদার্স 9। সরকার শপথ নিতে পারবে না তৃণমূলে। তার মধ্যেই না আড়াআড়ি ভাগে তৃণমূল ভেঙে যাবে। তৃণমূল কখন সেফ? 200-র কাছাকাছি আসন পেলে নিশ্চিন্তে থাকতে পারবে। এবার কোনো অবস্থাতেই তৃণমূল ওই অঙ্কের ধারে কাছ দিয়ে যাবে না। তাহলে লোকসভা নির্বাচনকে মাপকাঠি ধরলে বিজেপি কটা আসন এগিয়েছিল? 90। সেপ্টেম্বর মাসে অনেকগুলো সমীক্ষা হয়েছিল। বিজেপির তো অনেকগুলো সংস্থা আছে, তৃণমূলের যেমন আইপ্যাক আছে, বিজেপিরও 3টে সংস্থা আছে। তারা তখন সমীক্ষা করে বলেছিল সেপ্টেম্বরে ভোট হলে বিজেপি 90টা আসন পেতে পারে। এসআইআর শুরুর পরে জানুয়ারিতে গেল সেটা 110-12,
আর মিড মার্চের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী বিজেপি 135-এর নিচে নামছে না। তার মানে 2021-এ 77, ম্যাট্রিক্সের সমীক্ষা অনুযায়ী ইতিমধ্যেই ন্যূনতম 53টা আসন বেড়েছে। লোকসভা নির্বাচনকে মাপকাঠি ধরলে ভোটের শতাংশ বেড়েছে 3%। আবার ওই ম্যাট্রিক্স বলছে ভোটের ফারাক এতটাই কম যে কোনো মুহূর্তে খেলা ওলটপালট হয়ে যেতে পারে। তারা যে কথাটা বলেনি, হয়তো ইচ্ছা করে বলেনি, বাংলায় এবার হিন্দু ভোটের যে কনসলিডেশন হবে, 4 মে ফলাফল বেরোনোর পরে সারা দেশের মানুষ চমকে যাবে। দলমত নির্বিশেষে হিন্দুরা, সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা এবার বিজেপিকে ভোট দেবে পশ্চিমবাংলাকে বাঁচাতে, হিন্দু বাঙালির হোমল্যান্ডকে রক্ষা করতে। তাতে তৃণমূলের সমর্থক পরিবারের হিন্দু ভোটার থাকবে, বিজেপি সমর্থক পরিবারের হিন্দু ভোটার তো দেবেই, বামপন্থী সমর্থক পরিবারের হিন্দুরাও এবার বিজেপিকে দেবে। কারণ এই ক্রান্তিকালে নির্বাচন হচ্ছে, হিন্দু হোমল্যান্ড হিসাবে পশ্চিমবঙ্গের অস্তিত্ব বিপন্ন হতে পারে এবার যদি বিজেপি ক্ষমতায় না আসে। বিজেপির এই ন্যারেটিভ বাঙালি হিন্দু বহুলাংশে গ্রহণ করেছে। তার মানে এতে অ্যাডভান্টেজ বিজেপি। লোকসভায় 90টা আসনে গিয়েছিল, এখন ম্যাট্রিক্স বলছে 130-এর নিচে নামবে না, 40টা কেন। তৃণমূল 213 থেকে যদি 160-এ আসে, 53টা লুজ। এবার আমার যে অ্যাসেসমেন্ট, আমি পুরো এখনো করিনি, আমি একটা কথা বলতে পারি যে কোনো অবস্থাতেই বিজেপি 145-এর নিচে নামবে না। ম্যাট্রিক্স 130 বলেছে, 130 থেকে 160 বলেছে। আমার ধারণা, সেটা আমি আপনাদের পরে বলবো, এখনো ইনফরমেশন গ্যাদার চলছে, অ্যানালিসিস চলছে, কিন্তু এটা প্রাথমিকও নয়, অনেকটা কাজ এগিয়ে গেছে। কোনো অবস্থাতেই বিজেপি 145-এর নিচে নামবে না এই মুহূর্তে। দেখুন, ভোটের এখনো দেরি আছে, শেষ মুহূর্তে কোনো মারাত্মক কিছু তৃণমূলের ফেভারে না গেলে এরকমই থাকবে। তৃণমূলের পক্ষে যাওয়ার কিছু নেই। হ্যাঁ, যদি না ওই শীতলকুচির মতো কোনো দুঃখজনক ঘটনা ঘটে, তার সুবাদে মেরুকরণ হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তাছাড়া তৃণমূলের পক্ষে কোনো হাওয়া ওঠার সম্ভাবনা নেই। বরঞ্চ যতদিন যাবে তৃণমূলের অবস্থান তত দুর্বল হবে। বাংলা আক্রান্ত বাঙালি আক্রান্ত খাচ্ছে না। ওই আপনার লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী দিয়েছেন, মানুষ ভাবছে যেই আসবে সেই প্রকল্প চালাবে। আর 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ, সাইলেন্ট মেজরিটির হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা, এগুলো তৃণমূলের বিরুদ্ধেই যাবে। তারপর প্রধানমন্ত্রী তো সবে একটা সভা করেছেন, তৃণমূলের এক উত্তরবঙ্গের নেতাকে ফোন করেছেন, বললেন ভাবতে পারবে না কত লোক এসেছিল, বহু লোক তো মাঠে ঢুকতে পর্যন্ত পারেনি। প্রধানমন্ত্রী কার্যত ডেলি প্যাসেঞ্জারি করবেন, অমিত শাহ থাকবেন, বিজেপির সংকল্পপত্র ঘোষণা হচ্ছে। এই আবহে বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। অ্যাডভান্টেজ বিজেপি, যেমন একটা কেন্দ্র রাজারহাট গোপালপুর, সেখানে বিজেপি জেতেনি, বিধানসভাতেও বেড়েছে, লোকসভায় সামান্য 75 না কত ভোটে পিছিয়ে ছিল দমদম কেন্দ্র।
বামপন্থীরা মানে সিপেমুল ওখানে বিজেপির যাত্রাভঙ্গ করার জন্য সদা সর্বদা উপস্থিত। সেই জন্য বারুইপুর থেকে সুজন দমদমে লড়তে গেছিলেন যাতে সৌগত রায়কে জিতিয়ে দেওয়া যায়। একমাত্র লক্ষ্য ছিল কিন্তু ওটা, সৌগত রায়কে জিতিয়ে দিতে হবে। সেই অ্যাসাইনমেন্ট নিয়ে সুজন চক্রবর্তী দমদমে এসেছিলেন, সেটা মানুষ বুঝে গেছে এখন। এবারও এক বামপন্থী প্রার্থী আছেন, কথা বলেছিলাম কলকাতা হাইকোর্টের তরুণ আইনজীবী লড়াকু নেতা, যিনি রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন, শ্রী তরুণ জ্যোতি তিওয়ারির সঙ্গে। তরুণ জ্যোতি খুবই অপটিমিস্ট এবং রাজারহাট গোপালপুরে পদ্ম ফুল ফোটাতে বদ্ধপরিকর। কি বললেন তরুণ জ্যোতি, একবার শুনেন। তরুণ, প্রথমে তোমাকে অভিনন্দন জানাই বিজেপির প্রার্থী হওয়ার জন্য। লড়াইটা কিরকম বুঝছো আগে বলো। দাদা লড়াই তো আছেই, মানুষের কাছে পৌঁছানো, মানুষের কাছে যাওয়া, কিন্তু আবার খুব কঠিন আমি বলবো না। তার কারণ রাজারহাট গোপালপুরের যে ইস্যুটা আপনি জানেন, রাজারহাট গোপালপুরের বিধায়কের নামে যিনি আছেন তিনি অ্যাকচুয়ালি রাবস্টান, এবং তার পিছন থেকে কাজ চালিয়ে যায় তার হাজবেন্ড, এবং যে হাজবেন্ড যাবতীয় দুর্নীতির সাথে যুক্ত। রিক্রুটমেন্ট স্ক্যামে তার নাম আছে, এখানকার সিন্ডিকেটে তার নাম আছে, এখানকার নিকাশি ব্যবস্থা মানে বিল্ডিং গুলোতে কাটমাইয়ে তার নাম আছে, আমাদের কর্মী খুনে তার নাম আছে। প্রত্যেকটা দায় হচ্ছে তার। তো ওভারঅল সিচুয়েশন গুলো হচ্ছে এটাই। এবং এখানকার ধরুন মানুষের জীবন জীবিকার মানের অবস্থা দিন মানে একদম খারাপ হচ্ছে। রাস্তা হয়েছে এখানে পুরো এলাকাগুলোতে, রাস্তাগুলো হওয়ার পর মানে প্রত্যেকটা বাড়ি 1 থেকে 1.5 ফুট নিচু হয়ে গেছে। এক্সক্যাভেট করে রাস্তাগুলো করলে অসুবিধা হতো না, গ্যারেজ যাদের ছিল তাদের গ্যারেজ ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। ওভারঅল সিচুয়েশন যদি বলেন আপনি, এখানে মানে আর কদিন পর লোকগুলোকে বাড়ি বেচতে হবে, বাড়ি বেচে দেবে, প্রমোটাররা আসবে, এসে বলে বাড়ি কিছু নেই, বাড়িটা বেচে দেবে, এটাই হচ্ছে। তুমি যার কথা বললে তাকে অনেকে বলে রাজারহাট গোপালপুরের ছোট ভাইপো। একদম ভাইপোর এজেন্ট, ইনফ্যাক্ট সিবিআইও তাই বলে। আপনি বলছেন দাদা, সিবিআই যে রিপোর্ট জমা করেছে কলকাতা হাইকোর্টে, সিবিআই রিপোর্টে এই করেছে। আপনি বলুন না, 2015-তে প্রথম কাউন্সিলর, তারপর আবার রিপিট হলো কাউন্সিলর হিসাবে, কোটি কোটি টাকার সম্পত্তি, যদিও এফিডেভিট হিসাবে নয়, প্রায় বিদেশে যান তিনি, বছরে 4 বার করে। তিনি হচ্ছে আপনার মানে ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখতে কাতার যান, কোত্থেকে আসে টাকা, দামি দামি গাড়িগুলো কোত্থেকে আসে, প্রত্যেক জায়গায় ফ্ল্যাট, প্রত্যেক স্কোয়ার ফিট হিসেবে টাকা তোলে। তো ভাইপো তো অবভিয়াসলি, আর 25-75 হিসাবটা ভালোই মেনটেন করে। তোমার ওখানে সংখ্যালঘু ভোট কত তরুণ? 2024 হিসাব যদি করি আমি, 24-এ পোল্ড ভোটের 3%, এক্সাক্ট নাম্বার যদি বলি 11 থেকে 12,000। আর এসআইআর এর কতটা অভিঘাত তৈরি হয়েছে তোমার কেন্দ্রে? এসআইআর এর ফলে এখানে 54,000 মতো নাম বাদ গেছে। এবং আপনার এখানে যদি আমি হিসাব করি, 21-এ আমরা এখানে প্রায় 25,000 ভোটে হেরেছিলাম, প্রায় সমসংখ্যক ভোট বামফ্রন্ট এনেছিল। 30-এ আমি 2024-এর হিসাব বলি, আমি এখানে 24-এ এখানে আমরা 75 ভোটে বেশি আছি, অনলি 75 ভোটস। সেখানে বামফ্রন্ট 30,000-এর কাছাকাছি ভোট এনেছিল। আর এখানে যে বামেদের প্রার্থী আছেন, তিনি তার বাড়িতে কম থাকেন, দেবরাজের বাড়িতে বেশি করে থাকেন। দেবরাজেরই মানে দামি বলা যায় ওনাকে, ওনার মানে পুরোটাই বিক্রি আছে। মেরুদণ্ড, অস্থি, মজ্জা সব বিক্রি করে দিয়েছে দেবরাজের কাছে। বামফ্রন্টকে মানে ভোট দেওয়া মানে তৃণমূলকে দেওয়া, এই করা। মানে এটা হচ্ছে রাজারহাট গোপালপুরের যিনি বামফ্রন্টের প্রার্থী, সিপিএমের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। একদম একদম একদম। কারণ তার কাজ, তার বিজনেস যেটা আছে, তার আর্কিটেকচার, তিনি আর্কিটেক্ট, তার কাজটা মেজরিটি আসে হচ্ছে দেবরাজের হাত ধরে। সেটা কুইট প্রো কোর সম্পর্ক। কুইট প্রো কো, তুমি আমি তোমার ব্যবস্থা করছি, তাই করছে। আর তোমাকে তাহলে কি একদম ডিনোভো শুরু করতে হচ্ছে নতুন করে? তবে তুমি এখানকার ভূমিপুত্র, সবই এখানে আমার বাড়ি, আমার বড় হয়ে ওঠা এই রাস্তায়। আমার মানে কি বলবো দাদা, আমার প্রথম প্রেম বলা যায় এখানে। আমার প্রথম বন্ধুদের সাথে আড্ডা, প্রথম চায়ের দোকানটাও এখানে, একা বেরোনোটাও এখানে, এখানেই স্কুলে পড়াশোনা আমার। পুরো জায়গাটাকে আমি চিনি। বর্ষাকালে এই জায়গাগুলোর অবস্থাটাও জানি। বর্ষাকালে মানুষ এখান থেকে কনফিউজ হয়ে যায়, তারা গাড়ি নিয়ে বেরোবে, সাইকেলে বেরোবে, আর নৌকা করে বেরোবে।
তো পুরোটাই চেনা রাস্তা, এরকম নয় যে অচেনা। তার মানে এবার তুমি প্রচারের মূল ইস্যুটা কি তুলে ধরেছো? একটা হচ্ছে নিকাশি ব্যবস্থা, প্রথম ব্যবস্থা নিকাশি ব্যবস্থা। সেকেন্ড হচ্ছে এখানে একটা সরকারি হাসপাতাল নেই এত বড় বিধানসভা ক্ষেত্রে, যেগুলো কয়টা স্বাস্থ্যকেন্দ্র আছে সেগুলো না থাকার মতো, 2 নম্বর। থার্ড হচ্ছে কর্মসংস্থান। ফোর্থ হচ্ছে সিন্ডিকেট। ফিফথ হচ্ছে আপনার বাগজোলা খাল সংস্কার, যেটা করার কথা ছিল, করা হয়নি। সিক্স হচ্ছে এখানকার যুবকদের একটা ট্রেনিং এর ব্যবস্থা, যাতে তারা চাকরি পরীক্ষার জন্য ট্রেনিংটা নিতে পারে বিনা পয়সায়। তারপরে হচ্ছে আপনার এখানে আমার একটা লিগেল হেল্পলাইন চালু করা, একটা লিগেল এইড দেওয়া ব্যবস্থা করা, যাতে মানুষ লিগেল এইড করতে পারে। যতদিন পর্যন্ত সরকারি সেক্টর এখানে না হচ্ছে, সরকারি স্বাস্থ্যকেন্দ্র ঠিক না হচ্ছে, সে ততদিন পর্যন্ত প্রতি সপ্তাহে 2টো করে মেডিকেল ক্যাম্প চালিয়ে যাওয়া, এবং যে দুর্নীতিবাজগুলো আছে তাদেরকে জেলে ভরা। এই এলাকার মানুষরা দুর্নীতি চায় না, এলাকার মানুষ উন্নয়ন চায়। এবং কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করার সূত্রে তুমি কিন্তু একটা পরিচিত মুখ হয়ে উঠেছো পশ্চিমবঙ্গে। এর কোনো একটা অ্যাডভান্টেজ কি পাচ্ছ? হ্যাঁ, অ্যাডভান্টেজ পাচ্ছি। মানুষরা এসে সামনাসামনি কথা বলছে। আগে ভয় পেত মানুষ এসে কথা বলতে, তাদের মনে হতো কি না হবে কি হবে। তারা আমার লড়াইটাকে দেখেছে, তারা আমাকে সামনে থেকে দেখেছে, তারা আমাকে এখানকার মানুষ আমাকে বড় হয়ে উঠতে দেখেছে। টিভির দৌলতে, ইলেকট্রনিক মিডিয়ার দৌলতে, প্রিন্ট মিডিয়ার দৌলতে আমার পশ্চিমবঙ্গ জুড়ে যে লড়াইটা ছিল সাধারণ মানুষের জন্য, হিন্দুদের জন্য, সেই লড়াইটা তারা দেখেছে। ইস্যুগুলো আছে, তো মানুষ পাশে আছে। আর সাংগঠনিক শক্তি কতটা ওখানে বিজেপির? এখানে সাংগঠনিক শক্তি ভালো আছে। এখানে আমাদের মোটামুটি মন্ডলগুলো ঠিকঠাক আছে। ওভারঅল মানে আছে। হ্যাঁ, থ্রেড চলে, তৃণমূল তরফ থেকে থ্রেড শুরু হয়ে গেছে এখানে। আমাদের দেওয়াল যেগুলো ছিল, দেওয়ালগুলো ক্যাপচার হয়ে গেছে। আজকের দিনে আপনি এইটুকু বলতে পারি আপনাকে যে তৃণমূল এখানে দেওয়ালে আছে, হয়তো মানুষের মনে এখানে বিজেপি আছে। ধন্যবাদ তরুণ, অনেক শুভকামনা রইল। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আশা করবো তুমি জয়যুক্ত হবে। ধন্যবাদ।